This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আগামী বৃহস্পতিবার থাইল্যান্ডে এই রাজ্য শুধু নয় গোটা ভারতবর্ষের নজর থাকবে, কারণ মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা মুখোমুখি হচ্ছেন থাইল্যান্ডে বিমস্টেকের বৈঠকে আগামী বৃহস্পতিবার। কিন্তু মুখোমুখি হওয়ার পর তারা কি কোনো পার্শ্ব বৈঠকে বসবেন, এটাই এখন কোটি টাকার প্রশ্ন। যে 7টি দেশ এই বিমস্টেকের বৈঠকে থাকছেন এবং সেই 7টি দেশের প্রতিনিধিদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো অবশ্যই শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী ভারতের এবং মোহাম্মদ ইউনুস বাংলাদেশের। এখন দেখার ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে কি বার্তা থাকে এই বৈঠকের জন্য। আদৌ কি কোনো পার্শ্ব বৈঠক হতে চলেছে? আপনারা জানেন সদ্য চীন সফর সেরে ফিরেছেন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং চীন সফর ফিরে এসে তিনি তারপর এই বিমস্টেকের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন, যেখানে মুখোমুখি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তবে তার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ফোন করে দুই দেশের সম্পর্ক যে আরো ভালো হবে, মজবুত হবে তার ইঙ্গিত দিয়ে রেখেছে। যদিও এটাকে মোটেও ভালোভাবে দেখছে না ভারত, কারণ বেজিং এবং ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা মোহাম্মদ ইউনুসের, একমাত্র ভারতকে কি চাপে রাখতে এই রণকৌশলকে একেবারে ভালো নজরে দেখছে না ভারত। তাই পার্শ্ব বৈঠক কি আদৌ হয়? আমাদের সঙ্গে রয়েছে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। আমরা অবশ্যই সুজিতদার সঙ্গে কথা বলবো। তবে বিমস্টেকে যে 7টি দেশের প্রতিনিধিরা থাকছেন তার মধ্যে অন্যতম অবশ্যই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আরো 4টি দেশ রয়েছে, মায়ানমার যার মধ্যে অন্যতম এবং থাইল্যান্ড হলো যার আয়োজক দেশ। সব মিলিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন, আমাদের এডিটর ইন চিফ। সুজিতদা, সদ্য চীন সফর ফিরে করে এলেন মোহাম্মদ ইউনুস, তারপরে ইসলামাবাদের সঙ্গে কথা, অর্থাৎ পাক প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে তাকে বেশ খানিকক্ষণ কথাও হলো এবং ইসলামাবাদ ঢাকার সম্পর্ক মজবুত করার চেষ্টা তারপর তিনি জানালেন। এটাকে তো মোটেও ভালোভাবে দেখছে না ভারত। তাহলে এই পার্শ্ব বৈঠক বৃহস্পতিবারের দিকে গোটা ভারত তাকিয়ে রয়েছে, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। আদৌ মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্শ্ব বৈঠক কি হওয়ার সম্ভাবনা রয়েছে? হলে তা কতখানি তাৎপর্যপূর্ণ হবে? পার্শ্ব বৈঠকের সম্ভাবনা এই মুহূর্তে 50-50 অবস্থানে রয়েছে। কেননা গতকাল যা ইঙ্গিত পাওয়া গেছে তাতে এই প্রশ্নটার একটা ফয়সালা হওয়া দরকার। ডক্টর ইউনুসের 7 সিস্টার্স নিয়ে ক্রমাগত যে বক্তব্য এবং এই যে চীনকে প্রলুব্ধ করছেন, এইটা ভারতের কাছে অত্যন্ত পীড়াদায়ক এবং ইতিমধ্যেই আমেরিকান একটা রয়েছে। কেননা ভারত শুধু বিমস্টেক না, বিমস্টেক তো বটেই, অনেকদিন আগে এইটি তৈরি হয়েছিল, তার ছাড়াও অন্যান্য কোয়াড থেকে শুরু করে ভারত এখন G8 কান্ট্রির সাথে হচ্ছে G10 এর মধ্যে যাতে আসে ইনক্লুশন, বিভিন্ন জায়গায় তার অনেকগুলো রয়েছে এবং গ্লোবাল যে ইমেজটা ভারত তৈরি করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডক্টর ইউনুস এটা বুঝতে পারছেন যে খেলা শেষ এবং হচ্ছে সেইখান থেকে তিনি বারবার করে বার্তা দিচ্ছেন যে আপনার সাথে বৈঠক করতে চাই। ভারত এটাতে রেসপন্ড করেনি, তবে শেষ দিকে একটা হাই লেভেল বাংলাদেশের যে কূটনৈতিক সেই স্তরে তৎপরতা আছে, মানে যে কোনো ভাবে হোক এটার একটা ফয়সালা হওয়া দরকার এবং কোয়াডে বিমস্টেকেতে ভারত একটা গুরুত্বপূর্ণ ভালো জায়গায় থাকবে। তার কারণ হচ্ছে এই যে বিধ্বংসী ভূমিকম্প হয়ে গেল এবং যার থেকে বার্মার ঘুরে দাঁড়ানো কার্যত খুব কঠিন এবং আন্তর্জাতিক মহলে বার্মার এই যে সমস্যাটা, সামরিক জুনটা পরস্পরের সাথে লড়াই করছে, প্রতিপক্ষ সামরিক দিক থেকে শক্তিশালী, এই সামরিক ব্যবস্থার সাথে তো জনগণের একটা স্বার্থ রয়েছে, রোহিঙ্গাদের একটা স্বার্থ রয়েছে এবং রোহিঙ্গাদের ক্ষেত্রে ডক্টর ইউনুস তিনি এটা বলেছেন যে এশিয়ান লিডারদের এগিয়ে আসা উচিত।
অর্থাৎ এই যে লিডারশিপের জায়গাতে যে ভারত রয়েছে সেই বার্তাটা তো তারা দিয়ে রেখেছেন, সেটাই তাদের কূটনৈতিক স্তরে বারবার বোঝানোর চেষ্টা করছেন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি একটা নিষ্পত্তির জায়গায় যায় আগামী সময়, তাহলে যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সেটা মানবাধিকারের যে প্রশ্নটা, মানবাধিকারের প্রশ্নে একটা ফয়সলা বা নিষ্পত্তি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ধারাবাহিকভাবে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, বৌদ্ধরা বিভিন্ন যে ব্লকে বৌদ্ধদের যে ধর্ম এবং সেই জায়গায় অহিংসা ছেড়ে দীর্ঘদিন একটা হচ্ছে ভয়ানক একটা হিংসার পরিবেশ তৈরি হয়েছে। পাকিস্তানের দিক থেকেও সেখানে বালুচিস্তান শুধু ধর্ম যে সমস্ত এই দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্যার সমাধান করতে পারবে না, এবং সেক্ষেত্রে যে একটা ভাষাগত এবং সংস্কৃতিগত প্রশ্ন যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু আজকে পাকিস্তানের ক্ষেত্রে তারা ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে। আন্তর্জাতিক স্তরে পাকিস্তান চেষ্টা করছে বিভিন্নভাবে কাশ্মীর ইস্যুকে নিয়ে এসে এই যাত্রায় বেঁচে যাওয়া। অর্থাৎ সব মিলিয়ে ভারতের যেরকম একটা উষ্মার কারণ আছে, কিন্তু অধিকতর উষ্মা কখনো বিশ্বগুরুত্ব স্থান দেয় না, ফলে অনেকটা ধরছে ছাড়ছে এইরকম একটা জায়গা থেকে এই মুহূর্তে ভারত সরকারের যে অবস্থান রয়েছে, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে বলা যায় যে একদম শেষ বিচারে এই কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে এই গুরুত্বপূর্ণ সময় ভারতে একটা বৃহত্তম একটি ধর্মীয় উৎসব আছে রামনবমী, সেইখানে দাঁড়িয়ে হচ্ছে কে কিভাবে এটা রিয়াকশন দিচ্ছে। কেননা হচ্ছে বাংলাদেশে গতকালই দেখছিলাম সার্জিস আলম এমন কিছু কথাবার্তা বলছে যেগুলো নিশ্চয়ই ভারত ভালো চোখে দেখবে না। এই সমস্ত প্রশ্নগুলোকে উঠে আসা এবং হচ্ছে ভারত এগুলো একটা কড়া জবাব দিতে চাইবে, এবং সেই জবাবটা বেশ যাতে ইয়াদগার হয় সেই সম্ভাবনার ক্ষেত্রটা তৈরি হচ্ছে, এটুকু কিন্তু এখনই আভাস পাওয়া যাচ্ছে। সেটি সুজিতা, পাকিস্তানের যা এই মুহূর্তে অবস্থা, তাতে যতই ঈদের শুভেচ্ছা জানিয়ে ফোন করে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক আরো দৃঢ় হবে, মজবুত হবে, শরীফ যাই বলুন না কেন, আর্থিক সহায়তা করা তো বোধহয় এই মুহূর্তে পাকিস্তানের তরফে বাংলাদেশকে সম্ভব নয়। তাহলে কি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তানের ছক ভারতকে চাপে রাখা বা ভারত বিরোধী যে সমস্ত কার্যকলাপ সেগুলোকে বাংলাদেশের মাটি ব্যবহার করে নেওয়া? একদম ঠিক। মানে বাংলাদেশের মাটি, বাংলাদেশের রাজনীতিকে তারা করায়ত্ত করতে চাইছে, এবং বাংলাদেশের একটা অংশ যেভাবে আর কি র্যাডিক্যালাইজ হয়েছে, যেভাবে আর কি তারা তাদের বক্তব্যকে নিয়ে আসার জন্য যে কোনো পন্থাকে অবলম্বন মানে করার চেষ্টা করছে, সেই সমস্ত গুলোকে যদি আমরা দেখি তাহলে পাকিস্তান চেষ্টা করছে, কিন্তু সফল কতটা হবে এটা একটা বড় প্রশ্ন। এবং যেটা ডক্টর ইউনূস তার একটা সাম্প্রতিক ইন্টারভিউতে তিনি একটা কথা কিন্তু বলে যে ভারতকে ছাড়া আমাদের চলবেই না, ভারতকে ছাড়া চলবেই না। এই রিয়েলাইজেশনটা এত দেরি কেন হলো, এবং তার মাঝখানে যে ক্যাজুয়ালিটিটা সেটা ভারত ভুলবেই বা কি করে। এটা একটা রীতিমতো একটা চ্যালেঞ্জ সংঘাতের জায়গায় গিয়ে তারা এনে গিয়ে উপস্থিত করেছে। সেখানে যা বিচক্ষণতা দেখার দরকার ছিল সে বিচক্ষণতা দেখায়নি বলে মানবাধিকার অত্যন্ত ভাবে জঘন্যভাবে লঙ্ঘিত হয়েছে। এগুলোটা তো কোনোটাই অস্বীকার্য নয়, এবং সেনাবাহিনী তার ভূমিকা সেখানে রেখেছে। এখন এই টোটাল এই উপমহাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর প্রশ্নগুলো আসছে, এই বিষয়গুলো নিষ্পত্তি হওয়া দরকার। কেন চীন তার অর্থনৈতিক করিডরকে সুরক্ষা রাখার জন্য এবং বাংলাদেশে যে এসিজেড বানাবে তার সমস্ত পরিচালন ব্যবস্থা এবং ভেতরকার নিরাপত্তা চীন সেটা দেবে। তাহলে ঘাঁটি এরিয়াগুলো এইভাবেই তো তৈরি হয় বিভিন্ন জায়গা থেকে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে। তারপর ইতিহাস কি বলছে, বাংলার ইতিহাসে তো তাই রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাসও তাই রয়েছে। তো সুতরাং অনেকগুলো দিকে ভারত তার যে অবস্থান সে অবস্থানকে অন্যদের উপর তারা গ্রহণযোগ্যতা বাড়াবার চেষ্টা করবে, এবং সেই ক্ষেত্রে বৈঠকের একটা সম্ভাবনা রয়েছে। আবারও বলছি সেটা 50-50। একদম দেখা যাক যে কি হয় বৃহস্পতিবার। গোটা দেশের নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুজিতা। বিমস্টেকের বৈঠকে আগামী বৃহস্পতিবার থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস দেখা হচ্ছে সেদিনই প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে। কারণ এর আগে ইউনূস দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে
যেভাবে নিপীড়ন, অত্যাচার, অবিচার হয়েছে হিন্দুদের ওপর তা বন্ধের কথা বারবার জানিয়েছে ভারত সরকার, কিন্তু ইউনূস সরকার এ বিষয়ে কার্যত কোনো কর্ণপাতই করেনি। উদাসীন মনোভাব পদক্ষেপে তাদের দেখা গিয়েছে। সম্প্রতি চীনে গিয়ে ইউনূস তিস্তা প্রসঙ্গ তুলেছেন, পরিকাঠামো উন্নয়ন, দুদেশের যোগাযোগ বাড়ানোর কথাও বলেছেন। তার আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ক্রমশ গতিশীল হচ্ছে, অর্থাৎ সাউথ ব্লকের একাংশের মতে এটা ইউনূসের ভারতকে চাপে রাখার একটা স্ট্র্যাটেজি, ভারতকে চাপে রাখার একটা কৌশল। বিমস্টেকের এই সম্মেলনে গিয়ে 7টি দেশের মধ্যে অন্যতম ভারত এবং বাংলাদেশ ও পাকিস্তান। আদৌ ভারত বাংলাদেশের মধ্যে দুই প্রধানের মধ্যে কোনো পার্শ্ব বৈঠক হয় কি না, হলে অবশ্যই সেখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ভারতের বারবার সেখানকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করার কথা বলা এবং তাতে কর্ণপাত না করা, এই ইস্যু এবং তার প্রভাব যে পড়বে বলার অপেক্ষা রাখে না। এদিকে আগে ভাগে জল মেপে খানিকটা নিজের সুবিধা করে রেখেছেন শাহবাজ শরীফ। ঈদের শুভেচ্ছা জানাতে ইউনূসকে ফোন করে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরে তিনি জানিয়েছেন উভয় দেশের সম্পর্ককে আরও মজবুত করতে, আরও গতিশীল করতে তাদের মধ্যে সদর্থক কথা হয়েছে এবং তার আশা ইসলামাবাদ ঢাকার মধ্যে ভবিষ্যতের সম্পর্ক আরও উজ্জ্বল হবে। পাক প্রধানমন্ত্রীর এই ইউনূস ঘনিষ্ঠতাকে স্বাভাবিকভাবেই খুব একটা ভালো নজরে দেখছে না নয়াদিল্লি, কারণ গত কয়েক মাসে সে দেশে আইএসআইয়ের সক্রিয়তার সঙ্গে ভারত বিরোধিতার সরাসরি যোগ রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। যদিও ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সরকার এবং সে দেশের নাগরিকদের উদ্দেশ্যে চিঠিও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউনূসের সঙ্গে ফোন আলাপের পরে সমাজ মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন বাংলাদেশের উপপ্রধানমন্ত্রী আগামী 22শে এপ্রিল যাচ্ছেন বাংলাদেশ সফরে। অর্থাৎ সাউথ ব্লকের একাংশ মনে করছে যে বাংলাদেশকে আর্থিক সহযোগিতা বা পরিস্থিতি সামাল দিতে বন্ধুর মতো এগিয়ে আসা নয়, বাংলাদেশের মাটিকে এবং ভারতের যে বারবার বলা সেই বার্তাকে পাত্তা না দেওয়া মনোভাব ইউনূসের প্রতি, সেই মাটিকে ব্যবহার করে, ইউনূসের এই উদাসীন মনোভাবকে ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাওয়াই তাহলে কি পাকিস্তানের একমাত্র উদ্দেশ্য? এখন বিমস্টেকের বৈঠকে গিয়ে কি হয় সেটাই দেখার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, ইতিমধ্যেই আমরা জানি যে ভারত বারবার বলার পরেও মোহাম্মদ ইউনূস কার্যত কর্ণপাতই করেননি যে হিন্দুদের উপর নিপীড়ন, তাকে কন্ট্রোল করা, তাকে থামানো। এবার বিমস্টেকে দুই প্রধানের দেখা হচ্ছে, দুজনের মধ্যে বৈঠক হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, আদৌ সেটা হবে কিনা আমরা জানি না, বা দুই প্রধান বসবেন কিনা, কিন্তু হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ দেখুন, যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস উনি বেশ কয়েকবার ভারতকে চিঠি লিখেছিলেন ভারত সরকারের কাছে, যাতে মানে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎকার, অফিসিয়াল সাক্ষাৎকার, কিন্তু ভারত সে ব্যাপারে কোনো জবাব দেয়নি এবং তার জন্যই উনি চীনে চলে গেলেন। তা ভারত সরকারকে দেখাতে চাইলেন যে আমার বড় বড় বন্ধু আছে, এবং চীনের সঙ্গে সাক্ষাৎকারে যেটা ঘটে গেল, উনি চীনকে বললেন যে আমাদের যে বঙ্গোপসাগরটা আছে আমরা তার অভিভাবক, এবং সেখান থেকে মানে 7 সিস্টার, উনি ভারতবর্ষের কথা উল্লেখ করলেন না, 7 সিস্টার মানে স্বাভাবিকভাবেই উত্তর পূর্ব ভারতের কথা বলতে চাইছেন। 7 সিস্টারকে সেখান থেকে তার উন্নয়ন করা যাবে, বাংলাদেশের সঙ্গে যে মহাসাগর রয়েছে, ভারত মহাসাগরটা রয়েছে, এটাই ব্যাখ্যা করলেন এবং বোঝাই যাচ্ছে যে চীনকে উনি উস্কানি দিতে লাগলেন। আমরা জানি যে চীনের তাদের যে নীতি অরুণাচল সম্বন্ধে, ইস্ট তিবেত সম্বন্ধে কি সেটা আমরা জানি। চীন এখনো সিকিম সম্বন্ধে ওদের ধারণা এখনো যে সিকিম তাদেরই অংশ মনে করে। চীনের একটা যে ওদের যে ইমোশনাল একটা ব্যাপার রয়ে গেছে বা ওদের সম্প্রসারণের একটা চিন্তা ভাবনা আছে 7 সিস্টারকে নিয়ে, সেটাকে উনি সুন্দরভাবে খেপিয়ে দিলেন। এবং এই যে ঘটনা ঘটে গেল, ভারত এতকাল যখন বাংলাদেশে অনেক কিছু ঘটেছে চুপচাপ ছিল, কিন্তু চীনকে খেপিয়ে দেওয়া যেটা উনি করতে চাইলেন, তাতে কিন্তু ভারত সহজভাবে বাংলাদেশের আর বন্ধুত্ব
মেনে নেবে না। সুতরাং বিমস্টেকের ইস্যুই দেখা হবে, দেখা হলে তো কিন্তু যেটা সাইড লাইনের আমরা যেটা বলি মিটিং যেটা হয় সেটা দু দেশের মধ্যে আলোচনা হয় কোন একটা বিমস্টেকের ওই এলাকার মধ্যেই, বিমস্টেকের মিটিং প্লেসের মধ্যেই কোন একটা ঘরে আলোচনা হয়। কিন্তু ভারত সরকার মনে হয় না যে এই কথা বলার পরে কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে কথা বলতে চাইবে। এবং প্রথমে তো সেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মধ্য দিয়ে, হাই কমিশনের মধ্য দিয়েই কথাবার্তা চলবে। আমার মনে হয় না প্রধানমন্ত্রী এই ব্যাপারে ইউনিসের সঙ্গে কথা বলবেন, কেননা উনি যে জায়গায় নিয়ে গেছেন তাতে ভারত সরকার কথা বলার মতন জায়গায় উনি নিজেই রাখেননি। সুতরাং সেটা হবার সম্ভাবনা কম। তবুও যদি কথা হয়, দেখো ভারত সরকার যদি মনে করে যে কথা বলে মিটিয়ে নেওয়া দরকার, সেটা এই প্রসঙ্গটা তো আসবেই। এবং প্রধানমন্ত্রী কিন্তু আরো কঠিন ভাবে বলতে চাইবেন যে সে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ হচ্ছে, ভারতের উপর চাপ আসছে সেখানকার সংখ্যালঘুদের উপরে। এইগুলো প্রধানমন্ত্রীও যদি কথা হয়, যদি আমরা ধরে নিই যে হ্যাঁ তর্কের খাতিরে একটা সুযোগ আছে, যখন হচ্ছে দেখা যখন হচ্ছে, যখন যদি বাংলাদেশ সরকারের থেকে আবার অনুরোধ আসে, সেটা অনুমোদন যদি ফেরত না দিতে পারেন, যদি মিটিং হয়, সেখানে কিন্তু মোদিও কিন্তু চাপ বাড়াবেন এবং চীনের প্রসঙ্গটা নিঃসন্দেহে তুলে আনবেন। তো যাই হোক না কেন, সম্পর্কটা যে জায়গায় এখন চলে গেল, চীনকে ডেকে নিয়ে এসে বাংলাদেশ যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তাতে কিন্তু বন্ধুত্ব বা নর্মাল যে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ছিল সেটা অনেকটাই কিন্তু অসুবিধার জায়গায় পড়ে গেল। সেখান থেকে সহজে বেরিয়ে আসাটা মুশকিল। ভারত কিন্তু ভাবতেই থাকবে যে চীনের যদি সম্প্রসারণ নিয়ে যদি এই এলাকায় ঘটে কি করা উচিত। ম্যারিটাইম এক্সপেনশন যদি তাদের ভারত মহাসাগরের ভিত্তি করে হতে থাকে, ওদের মংলা পোর্টকে নিয়ে যদি চীন এগোতে থাকে, মংলা পোর্টের যেটা হচ্ছে চট্টগ্রামে, সেটা ব্যাপক সংস্কারের কাজ তারা চীনকে দিচ্ছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে ভারতেরও নানান ভাবনা চিন্তা নিঃসন্দেহে থাকবে এবং মনে হয় না যে বাংলাদেশের সেভাবে গুরুত্ব দিয়ে আমাদের প্রধানমন্ত্রী কথা বলবেন। হ্যাঁ, রাজাগোপাল বাবু, আরো একটা বিষয়, এই যে চীনের এবং পাকিস্তানের বাংলাদেশের প্রতি একটা গদগদ বিষয়। দেখুন, ওদের দেশের যা আর্থিক পরিস্থিতি, তাতে আর্থিকভাবে সহায়তা করা তো বোধহয় সম্ভব নয়। তাহলে কি ওই দুটো দেশের একমাত্র উপায় এই যে ভারতের বিরুদ্ধে একটা ইউনুসেরও উদাসীন মনোভাব, ভারতকে কোনো কিছুতে পাত্তা না দেওয়া, পাকিস্তান এবং চীনের, বেজিংয়ের, এটাই কি উদ্দেশ্য, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে চাপে রাখা? সেটাই তারা চাইছে। আমরা পাকিস্তানও দেখলাম ওরা গদ্দার পোর্ট করলো, সেটা বেলুচিস্তানের মধ্য দিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর করলো। এখন তারা বুঝতে পারছে কি বিপদটাই সেখানে হচ্ছে। রেগুলার অশান্তি, রেগুলার তাদের চীনের যারা কর্মচারী, চীনের কর্মীরা রেগুলার তারা আক্রান্ত হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যেখানে $66 বিলিয়ন তারা খরচা করেছিল, নতুন করে বাংলাদেশে বিনিয়োগ, বাংলাদেশ একই অশান্তির জায়গা, তারা হয়তো সেভাবে ঢুকবে না। যেটা আপনি বলছেন, হ্যাঁ, বাংলাদেশ যদি তার কোনো এলাকাকে চীনের যে সামরিক ঘাঁটি করার সুযোগ দেয়, সেন্ট মার্টিনের একটা নতুন জায়গা রয়ে গেছে, সেখান থেকে তারা আরো জিনিসকে কন্ট্রোল করতে পারবে। ম্যারিটাইম যে জাহাজ চলাচল এলাকাগুলোকে কন্ট্রোল করতে পারবে। এরকম কিছু সম্ভাবনা আছে। বাংলাদেশকে ঋণ দিয়ে সে ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা যেহেতু খুবই কম, এবং বাংলাদেশ অলরেডি বলছে যে 4% সুদ আমরা দিতে পারবো না, 1% থেকে 2% করে দাও। এই জায়গায় দাঁড়িয়ে তারপরে সে টাকা ফেরত পাবে কিনা, সে বিরাট সমস্যা রয়ে গেছে। সুতরাং চীন এক্ষুনি বিরাট টাকা যে বাংলাদেশকে লোন দিতে আসবে সেটা মনে হচ্ছে না। তবে হ্যাঁ, ওই যদি কোনো এলাকা পাওয়া যায় যেখানে কোনো সামরিক ঘাঁটি করা যায়, এখন তারও জবাব ভারতকে দিতে হবে, বা ভারতকে হয়তো বলতে হবে আমেরিকাকে। এখন ভারতকে তো আর কূটনীতিকে কাজে লাগাতেই হবে, চুপচাপ বসে থাকার আর দিন নেই বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে ভারতের কি স্ট্যান্ড পয়েন্ট হওয়া উচিত মোক্ষম জবাব দিতে? বিমস্টেক কি সেই প্ল্যাটফর্ম হতে পারে? দেখুন, বিমস্টেকের মধ্যে অন্য দেশগুলো যারা রয়েছে তাদের কাছে ভারতকে যেটা বলতে হবে বাংলাদেশ কি করছে যেটাকে ক্ষতিকারক। আমরা সার্কটাকে খুব একটা গুরুত্ব দিই না, কারণ পাকিস্তান সেটাকে ব্যবহার করছে ভারতের এগেইনস্টে। এখন বিমস্টেককেও আমরা ঠিক সেভাবে অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে চাই না। তবে বিমস্টেকটাকেও আমরা নিঃসন্দেহে, বা যে সমস্ত অন্য দেশ যারা এই সদস্য আছেন, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি যারা দেশ রয়েছে, তাদের কাছে বাংলাদেশের আসল চরিত্র ভারত নিশ্চয়ই বোঝাতে চাইবে।
এবং বাংলাদেশের মতন দেশকে একঘরে করে দেওয়া বাণিজ্যিক দিক থেকে সেটা খুব একটা ডিফিকাল্ট নয়, কারণ তার আর্থিক অবস্থা এমনই যে ভারত যদি একটু কূটনীতিক প্রচেষ্টা করে তাতে কিন্তু ভারত কিন্তু করতে পারে। এখনো পর্যন্ত আমরা নিজেরাই বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা আনিনি, তাই অন্য দেশকে আমরা বলতে যাবো সেরকম ঘটনা ঘটেনি। কিন্তু যে জায়গায় ইউনুস চলে গেলেন চীন সফরের বা যে বার্তাটা দিলেন তাতে কিন্তু ভারতকে কিন্তু বাংলাদেশকে কন্ট্রাক্ট করতে মানে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেগুলোতে আছে সেগুলোকে ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু বাংলাদেশের যে ভারত বিদ্বেষটা সেটা ক্রমশ বাড়বে। শুধু বিদ্বেষ বাড়বে না, যেভাবে অন্য দেশকে টেনে আনছে ভারত বিদেশিতার মধ্য দিয়ে, সেটা কিন্তু একটা ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ রাজাগোপাল বাবু। বিমস্টেকের বৈঠকে আগামী বৃহস্পতিবার থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তাদের মধ্যে কোনো পার্শ্ব বৈঠক হচ্ছে কি, এটাই এখন কোটি টাকার প্রশ্ন। পরিস্থিতি যেরকম ঘোরালো হচ্ছে তাতে এখনো পর্যন্ত এই বৈঠকের সম্ভাবনা ক্রমশই ক্ষীণ, কারণ এর আগে ভারতের তরফে বারবার দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ ইউনূসকে হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার, যে নিপীড়ন, যে বর্বরচিত অত্যাচার, যে পরিস্থিতি তৈরি হয়েছে তা থামানোর কথা, কন্ট্রোল করার কথা বারবার বলা হলেও কার্যত মোহাম্মদ ইউনূস তাকে পাত্তাই দেয়নি। এখন বিমস্টেকের এই প্ল্যাটফর্মে গিয়ে ভারত বাংলাদেশের কোনো পার্শ্ব বৈঠক হয় কি না সেটাই এখন দেখার।